আমাদের যেন কোনটা ছিল, এটা না? ওকে, তো আমরা শুরু থেকে তো ম্যাভেন দিয়েই শুরু করছি না? অন্য কোনো পদ্ধতি? ম্যাভেন দিয়ে? মেভেন দিয়ে করছি। ওকে, গুড। সো আমরা ছিলাম হচ্ছে, আমরা এখানে যাই, আমরা ছিলাম হচ্ছে ওওপি তে না? হ্যাঁ, ওওপি। ওওপির কনসেপ্ট আমরা শুরু করেছিলাম, কন্ট্রোল ফ্লো এগুলো সব শেষ হয়েছে না? না প্রসিডিউর স্ট্রাকচার্ড প্রোগ্রামিং তো শেষ হয়েছে না? লুপ টুপ সব হয়ে গেছে। লুপ টুপ ডান। জি। আমরা এবার ওপি তে আসছি। ওপি তে আমরা কোন জায়গায় ছিলাম? জাস্ট বেসিকটা হয়েছে, তাই তো? জি জি, একদম বেসিক। আচ্ছা, আপনাদের কোনো জায়গায় যদি সমস্যা হয় ইনস্ট্যান্ট আপনারা ইয়ে করবেন, জিজ্ঞাসা করবেন, তাহলে পেন্ডিং রাখলে পরবর্তীতে আপনারা নিজেরাও বলে যাবেন যে আসলে কোন জায়গায় দরকার। ইভেন এইটা ক্লিয়ার না করলে সামনের টপিকে গিয়ে সমস্যা হবে। এই জন্য এখনকার বিষয় এখনই শেষ করতে হবে। হ্যাঁ, ফিরে আসার দরকার হলে আসবো, কিন্তু হচ্ছে পেন্ডিং রাখা যাবে না। আচ্ছা, আমরা একটা ক্লাস করেছিলাম উপর পার্সন। আছে ওকে, এটা হ্যাঁ। এখন আমরা এখান থেকে যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে যে আমরা অবজেক্ট তৈরি করা শিখেছি কোন একটা ক্লাসের। তো ক্লাসের আমরা শিখেছিলাম যে আমাদের যে প্রপার্টিজ এন্ড এইগুলা দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে কনসেপ্ট, সেটা হলো যে আমাদের একটা ক্লাসের ভিতরে বা ক্লাস কি যেন মনে আছে? ক্লাস, হোয়াট ইজ ক্লাস? বলেন তো সংক্ষেপে, হোয়াট ইজ ক্লাস? বলেন, ভুল হোক অসুবিধা নাই। It's a blueprint of the program house. আমরা যখন ব্লুপ্রিন্ট বলি তো কিসের ব্লুপ্রিন্ট? এটা কি বিল্ডিং এর ব্লুপ্রিন্ট? ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট অফ অবজেক্টস। হ্যাঁ, অবজেক্টস গুলার যে কোনো মানে একই ব্লুপ্রিন্টের অনেক অবজেক্ট হতে পারে। তো আমরা যখন ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট, তার যে স্ট্রাকচারটা সেটা হলো যে এদের প্রপার্টিজ এন্ড মেথড থাকে। প্রপার্টিজ এন্ড মেথড আমরা খুব এলাবোরেটলি এই কথাগুলো বলেছিলাম। এই যে হ্যাঁ, যে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আমরা বলতে পারি অকারেন্স, ইনস্টেন্স। হ্যাঁ, তারপরে বলেছিলাম যে প্রপার্টিজ কি? প্রপার্টিজ গুলা হচ্ছে যেমন স্টেট, ভেরিয়েবল, ফিল্ড, প্রপার্টি, ডেটা, এগুলো সবই হচ্ছে একই জিনিস। হ্যাঁ, আর আরেকটা কি আছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে মেথড, বিহেভিয়ার, ফাংশন, অপারেশন, কোড। এই অ্যাকচুয়ালি এই জন্য বলা হয় যে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে ডেটা অ্যান্ড কোড স্টে টুগেদার। হ্যাঁ, ডেটা অ্যান্ড কোড স্টে টুগেদার অথবা প্রপার্টি অন মেথড স্টে, বাট এটা হচ্ছে খুব কলিকুয়াল, ডেটা অ্যান্ড কোড স্টে টুগেদার। হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট এনক্যাপসুলেশন অফ অবজেক্ট ওরিয়েন্টেশন, যে ডেটা অ্যান্ড কোড একসাথে থাকে। হ্যাঁ, এই যে পুরাই ব্র্যাকেটের ভিতরে টোটালটাই থাকে। তো আমরা এটা হচ্ছে আমাদের ডেটা আর এগুলো হচ্ছে কোড। হ্যাঁ, বা আমরা বলতে পারি এগুলো দিস ইজ দ্য প্রপার্টিজ, এগুলো হচ্ছে আমাদের ফাংশনস বা মেথডস। হ্যাঁ, তো এখন আমরা একটা বাইরে একটা ইয়ে করবো। এখানে তো এর ভিতরে করেছিলাম আমি, এই পার্সনটাকে আমি একটু বাইরে নিয়ে যাই, কাট করে নিয়ে এত দূর কাটবো না, আমরা এখান থেকে, কারণ পার্সন নামে যখন ক্লাসটা তৈরি করবো অলরেডি এর ভিতরে একটা, হ্যাঁ, এইটুকু বাদ দিয়ে দিই। ওকে, বাদ দেওয়ার সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো সব এখন ইয়ের মধ্যে পড়ে গেছে। সো আমরা একটা কাজ করব, এখানে একটা ক্লাস বানাবো, সেই ক্লাসটার নাম দেব হচ্ছে পার্সন। পার্সনের ভিতরের অংশটুকু কাট করব। হ্যাঁ, কাট, এই যে এখন একটু পেয়ে যাচ্ছে না, এখন এখানে এটা
হয়ে গেল, তাই না? সো এই জন্য আমি পুরোটা করি নাই, আর করতে পারেন পুরোটা কপি করলে আবার ওইটুকু বাদ দিয়ে ওভাররাইট করে দিলে হবে। বাট এই পারসন এন্ড পারসন ডট জাভা যেন সেম হয়, সেম স্ট্রাকচার, হ্যাঁ, একই রকম। সো আমরা এবার আসি যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাই। এখন কিন্তু সে পেয়ে গেছে, কেন পাইলো? আমি তাকে চিনাই দিই নাই, তারপর পাইলো কি করে বলেন তো? ফাহিম, আমি তো ইম্পোর্টও করি না এখানে। এর অ্যান্সারটা কুইক অ্যান্সার দিতে হবে ফাহিম। স্যার ওই যে root dot package মেন প্যাকেজটাতে এখানে চলে আসছে। হ্যাঁ, মানে এই প্যাকেজের ভিতরেই আছে আসলে পারসন এন্ড এটা একই ফোল্ডারের ভিতরে আছে, একই ফোল্ডারের ভিতর থাকলে আর ইম্পোর্ট করার দরকার হয় না। এমনি পেয়ে যায়। এখন যদি আমি যদি এই ওপির ভিতরে যদি আরেকটা প্যাকেজ বানাতাম, সে যেটা নাম দিতাম ডট এইচআর ধরলাম, এইচআর ভিতরে আমি পার্সনটাকে ড্রপ করে দিলাম। সো আমরা ওকে বললে সে চলে যাবে। হ্যাঁ, এখন কিন্তু এইচআর এর ভিতরে চলে গেছে না পার্সন? জি। পার্সন যখন এইচআর এর ভিতরে চলে গেছে, দেখেন এর রুট প্যাকেজও এরকম হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, তাহলে আমরা এইখানে যখন যাব তখন কিন্তু সে ইম্পোর্ট করে নিচ্ছে, যেহেতু আমি ধরে ড্রপ করেছি, ও মানে রিফ্যাক্টর করে ফেলেছে সব। সো নরমালি এটা যদি না থাকতো সে আর চিনতে না, কারণ ওই সেম ফোল্ডারে নাই, অন্য ফোল্ডারের ভিতরে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? ইম্পোর্ট করব। বাট ইম্পোর্ট করার জন্য আমরা বসে যে টাইপ করে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটার উপরে ক্লিক করে আপনি এই যে ইম্পোর্ট পারসন বলছে এখানে আছে, এটা ক্লিক করলেই চলে আসবে। ঠিক আছে? এবং এখানে বলছে যে রুট প্যাকেজের ভিতরে ওপি প্যাকেজ, তার ভিতরে এইচআর প্যাকেজ, তারপরে পারসন ক্লাস। হ্যাঁ, এই পারসন ক্লাস। আচ্ছা, একটু ক্লিয়ার তো না? স্যার ক্লাস তো অলওয়েজ বড় হাত দিয়ে শুরু হয় না? এই যে ক্যাপিটাল পারসন লেটার একটু দিয়ে। বড় হাতে, ঠিক আছে না? সামি, সামি আছেন নাকি? সামি, হ্যাঁ আছি স্যার, আমি বুঝছি, বুঝতে পারছি স্যার। আপনি আবার পালায়েন না, এদিক ওদিক চলে না যান না কেন? না, আমি পালাই নেই স্যার, আমি শুনতেছি স্যার। পরে দেখা যাবে যে ওইখানেও শিখতে পারেননি, এখানে এসেও আর ফাঁকিবাজি করে শিখতে পারলেন না, লাভ হইলো স্যার ফাঁকিবাজি করতেছি না স্যার, যদিও এই ছুটির মধ্যে পড়া হয় নাই আর কি স্যার। এই যে ফাঁকিবাজির চিহ্ন তো প্রকাশই করে দিলেন। আচ্ছা, তো একটু আওলাই গেছে স্যার। বলেন তো কি হলো আছে? মানে আমি আমি কি একটু শেয়ার করতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই। শেয়ার, জি স্যার। বলেন। প্রথমে আমি এখান থেকে মানে পার্সনের ভিতরের অংশগুলো কাট করছি, তারপরে নতুন একটা ক্লাস খুলে সেখানে আমি পার্সনের ভিতরে ওগুলা পেস্ট করে দিছি। হ্যাঁ, কিন্তু স্যার এখানে মানে রুট টুট ওগুলো তো স্যার অটোমেটিক্যালি আসতেছে না, কিছু বুঝতেছি না। আসে নাই। হ্যাঁ, আসে নাই, কারণ আপনি এই ওপির ভিতরেই আছে, এই জন্য আসে নাই। আপনারা আচ্ছা। দেখেন সেম প্যাকেজের মধ্যে আছে, এটাই তো আলোচনা করলাম যে ও যদি সেম আচ্ছা প্যাকেজে থাকে তাহলে আর ইম্পোর্ট করা লাগে না। আচ্ছা। কিন্তু আপনার পার্সনের ভিতরে একটা ডিফেক্ট আছে মনে হয়, জি এটার জন্য। স্যার হ্যাঁ, বলেন। প্যাকেজ মানে কি ফোল্ডার? সেম প্যাকেজ মানে কি সেম ফোল্ডার? হ্যাঁ, প্যাকেজ হচ্ছে ফোল্ডারই। হ্যাঁ, আচ্ছা, এখানে কেন এটা হলো আপনার দিস টাইপ পারসন ইজ অলরেডি অলরেডি, তার মানে এটি সেভ করেন তো, মনে হয় অটো সেভ হচ্ছে না আপনার, জাস্ট সেভ করেন। দিসে এর করছি স্যার, আগে ওপি কনসেপ্টটা সেভ করে নাই, স্টার হয়ে আছে। হ্যাঁ, সেভ করেন। করছি স্যার। এবার দেখেন চলে গেছে, এররটা নাই। জি। হ্যাঁ, কারণ হচ্ছে ও জানতো যে এখনো আছে।
হুম। তাহলে স্যার এখানে ওই রুটটা মানে কিভাবে আনতে হবে? ও রুট আমি আসলে রুট দিয়েছিলাম। আপনি যেমন রুট দেন না, আপনি ওপি থেকে শুরু করেছেন। আচ্ছা, আচ্ছা। আপনি প্যাকেজ করেছেন একটা অ্যাসাইনমেন্ট, আর জি, জি। একটা করেছেন ওপি। জি, জি। হ্যাঁ? আপনার আসলে রুট নাই। রুট এই যে আছে নিচে। জি, জি, জি। হ্যাঁ? তো রুটের ভিতরে করেন নাই। আপনি ওপি বাইরে করেছেন। সিবলিং ও আচ্ছা, করেছেন। মানে আমি যদি রুটের ভিতরে পার্সন ক্লাস করে ওখানে করতাম তখন এটা অটোমেটিক চলে আসতো। রুটের ভিতরে যদি ওপি প্যাকেজ করতেন, তাহলে জি, জি। রুট ডট ওপি হতো। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আপনি প্যারালাল করেছেন। জি স্যার, জি স্যার। আচ্ছা। স্যার আমার একটা তো প্রশ্ন আছে। বলেন। তাহলে স্যার শেয়ারিং অফ করে দিলাম স্যার। ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন বলেন। হ্যাঁ স্যার, আমি একটা মানে আপনার ওই একটা জাভার পরীক্ষা দিয়েছি কয়েকদিন আগে স্যার, মানে পার্সোনালি রিক্রুটমেন্ট এক্সাম। তো হুম, ওইখানকার পারি তো নাই কিছু, আমি তো মাত্র পড়তেছি। তো আচ্ছা। পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে ওই হ্যাঁ, সিলেবাসটা আমি নোট করছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, সিলেবাসটা নোট করে আপনার যে সিলেবাসটা আছে হ্যাঁ, ওই সিলেবাসের সাথে একটু মিলাইছি স্যার। তা আমি হ্যাঁ। বুঝতেছি না জিনিসগুলা কাভার হয় কিনা। তো যে জিনিসটা আমার কাছে ওয়ার্ডে আছে, আপনাকে একটু দেখাবো না স্যার? দেখেন তো স্যার ওই জিনিসগুলা কাভার হয় কিনা, কারণ ওটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম ছিল, এটা পাঠায় জাপানিজ। দেন। ওকে, আমাকে এখনই পাঠিয়ে শেয়ার দিচ্ছি। করে দিয়েন, আমি ম্যাপিং করে দেব যে কোনটা বাদ আছে। তাদেরটা বেশি আছে না আমাদেরটা বেশি আছে। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে? ওকে। জি স্যার। স্যার একটু ইন্টারফেয়ার করি স্যার। তাহলে স্যার বলেন। আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন মানে কাজটা হচ্ছে জাভা ডেভ মার্চ 24। তার ভিতরে একটা প্যাকেজ হচ্ছে রুট। রুটের ভিতরে আপনি আরো ২ টা প্যাকেজ করছেন। সেটা হচ্ছে কন্ট্রোল আর ওওপি। আবার রুটের ভিতরে হ্যাঁ, কন্ট্রোল আছে আর ওপি আছে। মানে সিম্পলি এটাকে যদি বলেছেন ফোল্ডারের ভিতরে ফোল্ডার করছে স্যার। এক্সাক্টলি। আচ্ছা, দেখবেন যে আপনার এসআরসির ভিতরে মেইন ফোল্ডার আছে, তারপরে জাভা ফোল্ডার আছে, তারপর রুট আছে, রুটের ভিতরে কন্ট্রোল আছে, ওপি জি। আছে। ওপির ভিতরে এইচআর আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? বুঝতে সো পেরেছি। এটাকে মানে সাব যদি ফোল্ডার আপনি করছি। আপনি যদি এখানে এমন করে প্রপার্টিতে গিয়ে এইভাবে যদি দেখতে চান, অবশ্য আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার এক্সপ্লোরার অন হয়েছে? পাচ্ছেন না, না? না স্যার। আচ্ছা, আমি শেয়ারিংটা পুরাটা নাই এইজন্য। তো আমরা যদি শেয়ারিংটা বন্ধ করে এন্টার স্ক্রিন দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমরা এখানে ক্লিক করার পরে এইটা আসছে, হ্যাঁ? এই যে আমার আচ্ছা, এই ফোল্ডার, হ্যাঁ? এই ফোল্ডারের ভিতরে যে এসআরসি, তার ভিতরে মেইনের ভিতরে আছে হলো জাভা, জাভার ভিতরে আছে রুট, রুটের ভিতরে আছে কন্ট্রোল অ্যান্ড ওপি, ওপির ভিতরে এইচআর। ঠিক আছে? আচ্ছা। এইচআর ভিতরে এই যে পার্সনস। জি স্যার। ভেরি সিম্পল, মানে আপনি জাস্ট ফোল্ডার চিন্তা করলেও হবে। আর কিছু লাগবে না। আচ্ছা। হুম? আচ্ছা। এখন আমরা আসি যে ওপির যে কনসেপ্টটা। তো ওপির কনসেপ্টে যাওয়ার আগে আমরা একটা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা ১ম এই করব হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা শিখব ১ম এ। তো আমরা যেমন একটা মেথড করেছি, এটা সেট নেম, আরেকটা মেথড করেছি শো ডিটেইলস। এই সমস্ত জিনিসগুলা বাদ দিয়ে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে যে আমরা ১ম এ শিখব হচ্ছে কনস্ট্রাক্টর। আমি কনস্ট্রাক্টরটা লিখে ফেলি। কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর নাম শুনে মনে হচ্ছে সে কনস্ট্রাকশন করতে পারে, তাই না? জি স্যার। একই, আসলে তাই। মানে এই নামটা ঐজন্য রাখা হয়েছে। কনস্ট্রাক্টর মানে সে কনস্ট্রাকশন করতে পারে। তাহলে কিসের কনস্ট্রাকশন? বিল্ডিং বানাতে পারে? কি বানাতে পারে? আসলে কনস্ট্রাক্ট করতে পারে, অবজেক্ট কনস্ট্রাকশন করে। তার মানে সে অবজেক্ট বানায়। তাহলে আমাদের যে ওপির ভিতরে আমরা বলেছিলাম যে এই যে অবজেক্ট বা অকারেন্স বা ইনস্ট্যান্স, আসলে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা। হ্যাঁ? অবজেক্টের জন্ম দেওয়া। তো আমরা কনস্ট্রাক্টর হচ্ছে, আমরা পারপাসটা বুঝে গেলাম। ইউজেস হচ্ছে যে কনস্ট্রাক্টিং দ্য অবজেক্ট অফ আ পারসন ক্লাস।
পার্সন ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। তা আমরা অলরেডি কিন্তু অবজেক্ট তৈরি করেছি এখানে, না? আমরা বলেছি যে সামি ইকুয়াল টু নিউ পার্সন, তার মানে সামি একটা অবজেক্ট অফ পার্সন ক্লাস। পার্সন ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে সামি। আমরা যেমন ইন্টিজার এই কথাটা আইএনটি আই ইকুয়াল টু সরাসরি ভ্যালু বসায় দিতে পারছি, তো সামির ভ্যালু কি হবে? সামির ভ্যালু হচ্ছে একটা অবজেক্ট তৈরি হয়, এই জন্য আমরা বলি নিউ পার্সন, আর নতুন একটা পার্সন তৈরি হলো, নতুন একটা পার্সনের জন্ম হলো। তো এইটা দেখে মনে হচ্ছে না যে এটা ফাংশন, তাই না? জি কারণ আমরা জানি যে ফাংশন বা মেথডের পরে ব্র্যাকেট থাকে, জি তো এটা হচ্ছে আসলে পার্সন। কিন্তু এই পার্সনটা আমি যদি বলি যে এই পার্সন ক্লাসের এরকম পার্সন নামে তো কোনো মেথড আমি দেখছি না, কারণ আমরা এরকম কিছুই বানাইনি। তাহলে আমি যদি এমন করতাম পাবলিক পার্সন, এই মেথডটা আমি তৈরি করি এখন, এবং আমি বলে দিলাম যে জাস্ট আমরা সিসো করে দিই, আর কিছু করবো না এখন আপাতত, যে আমি বললাম যে a person is created বা constructed, আমরা বলি constructed, বানান ঠিক আছে কিনা জানেন? So a person is constructed, হ্যাঁ? তো এখন যদি দেখেন আমি যদি রান করি এটা কি হয়, আমি কিচ্ছু করি না, শুধু একটা ফাংশন বানিয়েছি, সেই ফাংশনটা হুবহু এখানে যা আছে সেরকম নামেই তৈরি করেছি। হ্যাঁ, এখন যে সামি আমি এই সেট মেট এসব বাদ দিই আপাতত, দরকার নেই আমার। তাহলে আমি যদি এটা এখন রান করি তাহলে কি দেখাবে? আমার এটাও দরকার নেই, এগুলা হচ্ছে আগের ক্লাসের, এগুলো দরকার নেই। পার্সন নামে একটা আমি সামি নামে একটা অবজেক্ট তৈরি করলাম পার্সন দিয়ে, এবং তা শো ডিটেলস আমি দেখতে চাচ্ছি। তো পার্সন যদি তৈরি হয়, তাহলে যদি এইটা যখন সামিটা যখন এটাকে কল করলো, তখন তো নিশ্চয় এই ফাংশনটা মেথডটা কল হওয়ার কথা। আমরা দেখি কল হয় কিনা। সো আমরা এখানে যদি রান করি, জাভা অ্যাপ্লিকেশন, দেখেন পার্সন ইজ কনস্ট্রাক্টেড, তাই না? হয়েছে রান? জি স্যার। তার মানে এর আগে আমরা এইটা যদিও এখানে ডিক্লেয়ার করেছি বা কল করেছি, কিন্তু এখানে তো ছিল না এটা। তাহলে আমি একটা ফাংশন না থাকলেও কল করতে পারলাম। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ মেথড, যেটা এই পার্সন ক্লাসের মতো হুবহু এরকম হওয়া লাগবে, এবং যেটার কোনো রিটার্ন টাইপ থাকবে না, কোনো কিছু রিটার্ন করবে না। আমরা এর ফাংশনে যেমন রিটার্ন করে না, ভয়েড লিখে দিছি, তার মানে এ রিটার্ন করছে ভয়েড টাইপের, মানে কিছু না টাইপের। আমি যদি একটা ইন্টিজার বলে দিতাম তো ইন্টিজার টাইপের হতো, কিন্তু এই কনস্ট্রাক্টর মানে সে ভয়েড রিটার্ন করবে না। আমি যদি এখানে ভয়েড বলে দিই, বলবে যে না তুমি এরকম ভয়েড কি লেখছো, সে বলছে যে তুমি চেঞ্জ টু কনস্ট্রাক্টর, এখন সে কনস্ট্রাক্টর আর মনে করতে পারছে না। দেখেন এখন যদি আমি এটাকে রান করি আবার, তাহলে কি হলো? কনস্ট্রাক্টর হিসেবে সে মনেই করছে না, গুনাই ধরছে না কনস্ট্রাক্টর হিসেবে। কনস্ট্রাক্টর মানে হচ্ছে যেহেতু এটা স্পেশাল কাইন্ড অফ মেথড, যে অটোমেটিক্যালি ইনভোক হয় বা কল হয় when we create a object। যখনই অবজেক্ট ক্রিয়েট করার যে মেকানিজম নিউ বলে বলতে হয়, যখনই আমরা এটা বলছি তখনই এটা কল হয়ে যায়। বাট যখনই আমি দিয়ে দিচ্ছি এটা একটা রিটার্ন টাইপ, সে আর কনস্ট্রাক্টর হিসেবে মানতেই চাচ্ছে না। সো কনস্ট্রাক্টর করতে হলে এখানে কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে ইটস এ ভেরি সিনট্যাক্স, হ্যাঁ, এটা আর কিছু না, সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? এরকম নামে হওয়া লাগবে, এবং সেটাকে আমরা অ্যাক্সেসিবল করার জন্য আমরা পাবলিক দিতে পারি। তবে যদি আমি প্রাইভেট দিতাম, বাট এখন আলোচনা করছি না, তাহলে অবজেক্ট তৈরি করাটাই একটা প্রবলেম হয়ে যেত, আর পারতেন না। তাহলে নর্মালি আমরা ওই জিনিসটা পরে দেখবো আমরা। এখন পার্সন নামে একটা মেথড বানিয়েছি, বাট এটা নর্মাল মেথড না, দিস ইজ এ কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ, দ্যাট ইজ এ কনস্ট্রাক্টর মেথড। তো তাহলে আমরা যদি কনস্ট্রাক্টর সম্পর্কে যদি লিখতে চাই যে কনস্ট্রাক্টর কি, হ্যাঁ,
তা আমি বলবো যে কনস্ট্রাক্টর ইজ আ স্পেশাল কাইন্ড of method which is called called automatically বা implicitly বলতে পারি automatically আমরা এরপরে অটোমেটিক্যালি লেখা আমি একটা কাজ করে এটাকে মাল্টি লাইন করে দিই ওকে বলছে যে automatically which is called automatically or আমরা যদি বলি implicitly I am implicitly বলে it is normally used it is normally used for initialize the instance variable কি বললাম খুব সংক্ষেপে লিখছি যে কনস্ট্রাক্টর একটা স্পেশাল কাইন্ড অফ মেথড যেটা অটোমেটিক্যালি কল হয় এবং কনস্ট্রাক্টর আসলে নরমালি ইউজড হয় কি কারণে ইনিশিয়ালাইজ করতে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি এগুলো আছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল এগুলো হচ্ছে অটোমেটিক্যালি কল হয় পাইটায় বাদ দিয়ে আমরা পার্সনের সাথে এগুলো যায় না আচ্ছা অটোমেটিক্যালি কল হয়ে যাবে এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি এখন দেখেন আমি তো এখানে কোনো ইনিশিয়ালাইজ করি নাই তাহলে আমরা কি করতে পারি আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হলো আরেকটা কনস্ট্রাক্টর করব আমরা আরেকটা কনস্ট্রাক্টর কিভাবে করব সে বলবে যে এরকম নামে তো একটা অলরেডি আছে সিগনেচার সেম সিগনেচার সো আমরা একটা কাজ করব আমরা বলে দেব যে string string name কমা int age এই দুটা দিয়ে আমি কি করলাম ইনিশিয়ালাইজ করব তো ইনিশিয়ালাইজ যদি করতে হয় তাহলে আমরা বলবো দিস ডট প্রথমটা আচ্ছা this dot name equal to name this dot age equal to age সিম্পল সেন্টেন্স সমস্যাটা হলো যে এটারে কল করব কখন আমি বলেন তো কেউ ফাইন বলেন না সামি বলতে পারেন এটা আমি কল করব কখন আমি তো এইটারে কল করছি একবার এখানে বাট ওইটা কল হবে কি করে সো আমরা যখন কনস্ট্রাক্টর ইউজ করতে যাব যখন কনস্ট্রাক্ট করব আমরা অবজেক্টের তখন এনি ওয়ান অফ দ্য কনস্ট্রাক্টরস যতগুলো কনস্ট্রাক্টরস থাকবে সবগুলার ভিতর থেকে যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে সরাসরি যদি সামির নাম দিয়ে দিই কমা দিয়ে বলে দিলাম যে এজ হচ্ছে 40 দেখেন সে কিন্তু চুপ হয়ে গেছে এবং আমি যদি এখান থেকে ক্লিক করি ও কিন্তু এখানে চলে গেছে তার মানে এটা এখন কল হচ্ছে এবং এখানে কি করলাম আমি নেমে তার অ্যাকচুয়াল নাম পাঠাই দিলাম এই যে তার এজ পাঠাই দিলাম যেটা নেমটা এই দিস ডট নেমে অ্যাসাইন হয়ে গেল তার মানে ইনিশিয়ালাইজ হয়ে গেল এই নেমটা কোন নেম এই যে এই নেমটা হচ্ছে এই নেম আর এই এজটা কোন এজ এই এজটা হচ্ছে এই এজ কিন্তু এই দিস ডট এজ বললে চলে যায় হচ্ছে এখানে আমি এগুলো করছি যে কন্ট্রোল ধরে মাউস ক্লিক করলে চলে যাবে আচ্ছা এখন এবং ডিটেলসে সে বলছে নাম দেখাই দিছে বাট আমরা একটা কাজ করব ডিটেলসে শুধু নাম দেখাচ্ছি এজটা তো দেখায় নাই তাই না তো আমরা এখন একটা এজও দিয়ে দিই এর ভিতরে
হ্যাঁ, আমরা বললাম যে সরি হয়ে গেল, আমরা এজ দিয়ে দিই একটি, আরে কি যেন কন্ট্রোল না ভুলে গেলাম যে, আরে ডুপ্লিকেট করে কি দেন ক্লিপসে, একটু আগে হলো তো। অল্টার কন্ট্রোল ডাউন। হ্যাঁ, ও আচ্ছা, কিন্তু এখানে এখানে রেখলে হয় না, কিন্তু দেখেন হয়েছে তো, আমি তো ওইটাই দিচ্ছিলাম এতক্ষণ। সো আমরা বললাম যে ডিটেলস হচ্ছে আমরা এখানে এজ দিয়ে দিলাম, বাট এখানে আমরা বলে দিলাম যে নেম ইকুয়াল টু, হ্যাঁ নেম হচ্ছে নেম আর এটা হলো এজ, যাতে করে এই ডিটেলসটা যখন আমরা কল করব অটোমেটিক্যালি ওটা প্রিন্ট হবে। দেখেন সামির জন্য কিন্তু এর আগে আমরা যখন প্রিন্ট করেছিলাম তখন কি ছিল, নাল ছিল, কারণ নাম টাম কিছু অ্যাসাইন করি নাই, কারণ এখানে শুধুমাত্র পার্সন ব্র্যাকেটের মধ্যে কিছুই দিই নাই। বাট এখন রান করলে কিন্তু এখন দেখাচ্ছে এটা নেভার, হ্যাঁ। তার মানে এই যে কনস্ট্রাকশন আমি যখন করলাম তার সাথেই তার সাথে সাথেই কিন্তু এটা এই যে ফাংশনটা যেহেতু কল হয়ে গেছে, ভ্যালুগুলাও অ্যাসাইন হয়ে গেছে, এবং আমি যখন প্রিন্ট করছি তখন অটোমেটিক্যালি এই ভ্যালুগুলাই পেয়ে গেছে। তার মানে কি আমি আসলে এখানে ডেটা প্রোভাইড করে দিলাম কনস্ট্রাকশন, যখন তুমি জন্মাচ্ছ তখন তোমার নাম দিয়ে দিছি, তাই বলে দিলাম। আর ইচ্ছা করলে এখন আমি বলে দিলাম যে এটা হচ্ছে 0 এজ, হ্যাঁ জন্মাইছে যেদিন, এরপর আস্তে আস্তে বাড়তে পারে, হ্যাঁ এজটাকে আমি চেঞ্জ করতে পারি। তো সাধারণত জন্মানোর সাথে সাথে এই ধরনের কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্ম হয়, সেটাকে কনস্ট্রাকশনের ভিতরে আল্লাহ দিয়ে দেয়, যেমন তার জেন্ডার কি, তাই না, জেন্ডারটা নিয়েই জন্মগ্রহণ করে মানুষ। আমি যদি এখানে জেন্ডার দিতাম, এই যে জেন্ডার, হ্যাঁ তাহলে কি হতো, আমরা এখানে ধরেন আর একটা আমি আমি ইয়ে করলাম, কনস্ট্রাক্টর বানালাম, সেটা হচ্ছে আমার এখানে বলে দিলাম হচ্ছে ক্যারেক্টার জেন্ডার, হ্যাঁ এই এত কিছু বাদ দিলাম, আমি বলে দিলাম ক্যারেক্টার জেন্ডার। তাহলে আমি এখানে বলে দেব জেন্ডার ইকুয়াল টু জেন্ডার। যারা বুঝছেন তারা বুঝছেন, কিন্তু যারা বুঝছেন না আপনি একটু প্রশ্ন করেন, যাতে করে পরবর্তীতে আমি খুব ডিটেল বোঝানোর চেষ্টা করছি। ধরেন আমি আর একটা আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। সেটা হলো স্যার, এখানে আমি ক্লাসটা ডিক্লেয়ার করছি, তারপরে কনস্ট্রাক্টর কল করতেছি। হ্যাঁ এখন আমার ক্লাসটা প্যারামিটারাইজড, 4টা প্যারামিটার। কনস্ট্রাক্টরকে আমি মানে এখানে নন প্যারামিটারাইজড এবং প্যারামিটারাইজড, মানে এই বিষয়টা আমি একটু কনফিউজড। আমি এখানে 4টা প্রপার্টি দিছি ক্লাসের, আমি যদি আরো 2টা বেশি দিই কনস্ট্রাক্টরে, যেমন নেম, এজ, হাইট, ওয়েট, কালার, 5টা দিলাম, তাহলে কি এটা কল হবে কিনা, এই জায়গাটা আমার প্রশ্ন। তাহলে আমাকে ওই কনস্ট্রাক্টর বানাতে হবে। দেখেন আমি যেই বললাম নিউ পার্সন, এক্ষুনি দেখেন সে কি দেখছে, পার্সন নামে একটা কনস্ট্রাক্টর আছে, পার্সন নামে আর একটা কনস্ট্রাক্টর আছে, পার্সন নামে আর একটা কনস্ট্রাক্টর, 3টা কনস্ট্রাক্টর না। জি স্যার। এখন আমি এই কটা বানাইছি বলে এই কটা হয়েছে, যদি আপনি আরো বানান তাহলে সেগুলাও আসবে এখানে। তাইলে আমার আর একটা জায়গায় একটু কনফিউশন আছে স্যার। আমি যখন করছিলাম কনস্ট্রাক্ট ক্লাস তৈরি করে, ঠিক যে কয়টা প্যারামিটার দিছি, 4টার কমও দিলে সে কল করে না, বেশি দিলেও সে কল করে না, এটা সমস্যাটা কোথায় হয়েছিল স্যার? এর মানে হচ্ছে এখানে যে কনস্ট্রাক্টরটা আমি তো 3টা করেছি না, ওটা জি হয়তো স্যার। একটাই কনস্ট্রাক্টর, হ্যাঁ একটা কনস্ট্রাক্টর, এবং এই কটা সবগুলো মিলেই সে বানিয়ে রাখছে। তা আমরা একটা কাজ করে ধরেন কনস্ট্রাক্টর বানানোর জন্য শর্টকাট পদ্ধতি আমরা এর ভিতর শিখে যাই। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, সোর্সে গেলাম, আমরা বলে দিলাম যে এই দেখেন জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড, বলার সাথে সাথে সে আমাকে ডায়লগ বক্স দেবে, এবং এগুলা দিয়ে সবগুলো সিলেক্ট আছে, এমন সবগুলাই ইউজ হবে এখানে। হওয়ার পর আমি জাস্ট জেনারেট বাটনে ক্লিক করলে সে বানিয়ে দিছে, দেখছেন। জি স্যার।
সো এখন আমি আরেকবার একটু দেখাবেন স্যার। হ্যাঁ দেখাচ্ছি। এখন যদি আমি এইটা ছাড়া সবগুলা বন্ধ করে দিই, তাহলে কি হবে? এটা একটাই মাত্র কনস্ট্রাক্টর, এবং এই যেহেতু একটাই মাত্র কনস্ট্রাক্টর আছে, আপনি কোনোভাবেই 4টা ছাড়া নিবে না সে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার প্রবলেমটা ওই জায়গাতেই হয়েছিল যে আমার হ্যাঁ, কমেও নেয় না বেশিও নেয় না, ওইটাই নেয় খালি। স্বাভাবিক। কমেও নেয় না, বেশ জিরোতেও মানে মানে একদম খালিও নিবে না। কারণ হচ্ছে একটাই কনস্ট্রাক্টর তার। আপনার ওখানে একটাই কনস্ট্রাক্টর ছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। মানে আমি কনস্ট্রাক্টর আমার আলাদা তৈরি করতে হবে 3টা দিয়ে বা 2টা দিয়ে, আমি যদি মানে কম বেশি করতে চাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার যত খুশি করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই। সেটা হলো যে ধরেন Facebook এ আপনি একটা অ্যাকাউন্ট খুলতে গেছেন। তো অ্যাকাউন্ট খুললেন, যখন একটা ইউজার ক্রিয়েট হলো না আপনার? জি স্যার। অ্যাকাউন্ট আসলে ইউজার অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের সময় আপনি কি দিয়েছিলেন? ১ম যে সাইন আপ ইয়েতে ফর্মে যে কটা ফিল্ড দেওয়া ছিল, তাই না? আপনি একটা জি নাম স্যার। দিয়েছেন। আপনি হয়তো কি বলে ডেট অফ বার্থ দিতে হয়। আর একটা হচ্ছে মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস দিতে হয়। তাই তো? ইমেল এই ৩ অ্যাড্রেস, জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনার টোটাল প্রোফাইল কি এই ৩ টাই ৩ টাই ফিল্ড আর আছে না? আরো আছে। আচ্ছা, এখন মনে করেন যে আরো আ মোট ৬০ টা ফিল্ড আছে। যদি জি ৬০ টা ফিল্ড যদি সাইন আপ এর সময় ওপেন করে দিত, কেমন লাগতো বলেন তো? কয়জন সাইন আপ মানে Facebook ইউজ করতো কয়জন বলেন তো? খুবই কম ইউজ করতো স্যার, কারণ এত লম্বা সময় ধরে তো কেউ রেজিস্ট্রেশন করবে না স্যার। তাই না? এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তার মানে কি আমি ওর ওখানে অ্যাকচুয়ালি এর আগে যখন Facebook ১ম দিকে আসে তখন কিন্তু আরো কয়েকটা ফিল্ড ছিল। জি হুম? স্যার। সেটাকে বন্ধ করে ছোট করা হয়েছে। তো সেটা হচ্ছে যে এটা কেন করছে? যাতে করে অল্প ডেটা দিয়ে মিনিমাম যে যতটুকু ডাটা দরকার সেটা দিয়ে তৈরি হয়ে যাক। এরপরে সে যখন ঢুকবে, এরপর তার সামনে আসবে, "এই তুমি তোমার আ অ্যাড্রেসটা একটু লিখে দাও। এই তোমার তো ফোন নাম্বার তো লেখা নাই।" হ্যাঁ? তো একটু ভেরিফাইড ফোন নাম্বার দাও। এরকম করে আস্তে, আস্তে নিচ্ছে আমাদের, তাই না? জি স্যার। যখন আস্তে, আস্তে নিচ্ছে তখন বেসিক্যালি আমরা সেটার ইউজ করে দিচ্ছি। হ্যাঁ? আমরা সেটার ইউজ করে দিচ্ছি। আমরা আমরা দেখেন, আমরা আ কনস্ট্রাক্টর তো আমরা করলাম এটা একটা, তাই না? যেখানে সবগুলা নিয়ে চলে আসছে, সাথে আবার সুপারও আসছে। সুপারটাকে আমি বাদ দিই। কারণ সুপারটা এখন আলোচনা করতে চাচ্ছি না। হুম? বাট এখানে দেখা যাচ্ছে যে নেম, এজ আপনি যা বললেন সবই আছে। কিন্তু আমি যদি এইটাকেও ওপেন রাখতাম, ধরেন এতটুকু ওপেন করে দিলাম আমি। তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার এখানে আর এরর নাই। সে বলছে, "ও আচ্ছা, এরকম যে ২ টা প্যারামিটার আলা ফাংশন অলরেডি আমাদের আছে।" সেটাকে কল করতো সে। এখন এটা খুললেন তো, পরে দেখা যাবে হাইট, মাইট, জেন্ডার পরে দিয়ে। হ্যাঁ, জেন্ডার হয়তো একসময় বলবেন জেন্ডার জানাটা বেয়াদবি। কারণ হচ্ছে যে আমার ইচ্ছা। জেন্ডার আমি যখন খুশি চেঞ্জ করব। তাই না বলবে এরা এখন? আমি যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ওই এ পার্সোনাল ইনফরমেশন রাখার জন্য রিলিজিয়ন রাখছি। হ্যাঁ? তো রিলিজিয়ন একটা ড্রপ ডাউন আছে। ওখানে সাধারণত বাংলাদেশে যে সমস্ত রিলিজিয়নের পিপল থাকে তাদের আ গুলা দেওয়া আছে কমন রিলিজিয়ন। যেমন ধরেন ইসলাম, তারপরে হিন্দু, তারপর বুদ্ধিস্ট, খ্রিস্টান, হ্যাঁ? এই ৪ টা এই ৪ টাই দেওয়া ছিল। তো একজন নাস্তিক আমাদের এখানে জয়েন করলো। করার পরে বলল যে, "এটা কেন আপনি ম্যান্ডেটরি ফিল করে দিয়েছেন? আমার তো কারো তো রিলিজিয়ন নাও থাকতে পারে।" তো এখন এটা কি উত্তর দেবেন? নো আচ্ছা, ম্যান্ডেটরি ফিল্ড ছিল না। কারণ হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড ছিল না কারণ সাইন আপ এর সময় যে ফিল্ড গুলা রাখা হয় সেগুলো ম্যান্ডেটরি থাকে। আর যেগুলা খালি রেখার সুযোগ আছে সেটা ম্যান্ডেটরি রাখতে হয় না। তো আমি বললাম যে, "আপনি রিলিজিয়ন ফিল্ড কিছু দিয়েন না?" বলে, "কেন? আপনি এমন একটা দেবেন যাতে করে আমি দিতে হবে যে আপনাকে আমি রিলিজিয়নটা জানাতে চাচ্ছি না।" এই টাইপের কিছু। হুম? তো আমরা আবার ফিরে আসি এখানে। তাহলে আমরা দেখলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা স্পেশাল কাইন্ড অফ মেথড যেটা আবার মাল্টিপল মেথডও করা যাচ্ছে, তাই না? সুবিধা। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা প্যারামিটার ছাড়া
এগুলো হচ্ছে প্যারামিটার, এবং 2টা প্যারামিটার আছে, এখানে একটা প্যারামিটার আছে, এখানে 4টা প্যারামিটার আছে, এখানে আমি আবার আরো বেশ কয়েকটা প্যারামিটার সহ আমি করতে পারবো। অ্যাকচুয়ালি কয়টা করতে পারবো ডিপেন্ড করে আমার এই সিগনেচারটার ইউনিকনেস। তার মানে আমি এখানে যে সিগনেচারটা দিয়েছি, যেটা হচ্ছে স্ট্রিং নেম অ্যান্ড ইন্টিজার, তার মানে এতে স্ট্রিং অ্যান্ড ইন্টিজার টাইপের একটা করেছি। এখন যদি আমি এরকম করতাম যে আমি যদি এমন করতাম যে এখানে ইন্ট, সরি না, বেশি ইন্টেলিজেন্ট লোক নিয়ে সমস্যা, হ্যাঁ, ইন্ট আমরা বলতাম এজ কমা আই, তাহলে দেখেন নিচ্ছে 2টা প্যারামিটার অলরেডি ছিল কিন্তু এবার নিচ্ছে। কারণ কি, ও দেখে যে এখানে প্রথমে যে ডেটা টাইপ এটা আলাদা, মানে এর কম্বিনেশন একরকম না। মানে হচ্ছে যে আমি যদি এখন এটাকে এইভাবে কল করি যে পার্সন এর ভিতরে তুমি প্রথমে দাও 0 দেন পরে নাম দাও, আমি বললাম যে তাহলে কি হলো, সে সামি কল করেছে হচ্ছে সামি আগে নাম তারপরে হচ্ছে এইজ, আর আদিল কল করেছে আগে এইজ তারপরে, কোনো সমস্যা নাই, এভাবেও আমরা রাখতে পারি। হ্যাঁ, আগে পরে কোনো বিষয় না। তো তার মানে কি, সিগনেচার কি, একটা মেথডের সিগনেচার হচ্ছে এই যে নাম এবং তার নাম্বার অফ প্যারামিটারস, তারপরে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা টাইপস। হ্যাঁ, একটা হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস, আবার ডেটা টাইপের অ্যারেঞ্জমেন্টও যদি আলাদা হয়, তারপরেও হচ্ছে সে এই মেথডকে টোটালি ইউনিক সিগনেচার হিসাবে চিনতে পারে। হ্যাঁ, সংক্ষেপে ছোট্ট করে বলে দিই, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। হ্যাঁ, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেশনের পলিমরফিজম পড়তে যাব তখন আমরা এটা আসবে আবার। তো তার আগে আমি বলে দিই, এটা হচ্ছে মেথড ওভারলোডিং বলা হয়। একই মেথড নাম, কিন্তু তার নাম্বার অফ প্যারামিটারস অথবা অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা টাইপ অফ দ্য প্যারামিটারস এটা যদি একটু ডিফার করে, তাহলেও সে আলাদা হিসাবে ইউনিক হিসাবেই চিনতে পারে মেথডকে। যেমন আমি আমি কয়টা মানে কনস্ট্রাক্টর করতে পারবো বলেন তো, এখানে এখানে যে কয়টা আছে 4টা আছে, তো 4টার ভিতরে আমি এই 4টা নিয়ে কত কম্বিনেশন হতে পারে? প্রথম হিসাব নাই, হ্যাঁ কত 4টারে তো স্যার এলোমেলো জায়গায় ইয়ে করলেও অনেকগুলা হবে স্যার। হবে? যেমন এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে, এটার নাম কি, যেখানে প্যারামিটার নাই, ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টর বলা হয়। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর এটা। ডিফল্ট কনস্ট্রাক্টর মানে যার কোনো প্যারামিটার নাই। হ্যাঁ, এবং ডিফল্ট কনস্ট্রাক্টর কয়টা হতে পারে সামি? ডিফল্ট কনস্ট্রাক্টর তো একটাই হবে স্যার। একটাই হতে পারে, কারণ এটার আর যদি কপি করেন তাহলে ইউনিকনেস তো এটা ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? ডিফল্ট কনস্ট্রাক্টর অলওয়েজ একটা হবে, একটার বেশি হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি করতে পারি এই 4টা দিয়ে একবার, তারপর 3টা দিয়ে একবার, 2টা দিয়ে একবার, একটা দিয়ে একবার। তার মানে এখানে কিন্তু 4বার এমনি হচ্ছে। আচ্ছা, এরপর আবার করতে পারি যে ধরেন এই যে ডেটা টাইপের অ্যারেঞ্জমেন্ট, এই 4টায় কতভাবে করতে পারি আমরা। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই ইন্টিজার 2টা আছে না, তো স্ট্রিং আর ক্যারেক্টার, আমি যদি ইন্টিজার আর এই হাইটটা, এই আর হাইটটা উল্টাপাল্টা করে দিই তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন আমি বললাম যে এইটাকে আমি আরেকবার কপি করি। হ্যাঁ, করলাম কপি, সে বলছে অলরেডি আছে এরকম জিনিস। এখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে হাইট দিই আর এখানে এজ দিই, তাও নিচ্ছে না। কারণ কি, কারণ আসলে এইগুলা দেখে না, ভেরিয়েবলের নেম গুলা দেখে না, ওরে দেখে ডেটা টাইপ। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা টাইপ বলেছিলাম।
তার মানে কি স্ট্রিং, ইন্টিজার, ইন্টিজার ক্যারেক্টার এইরকম কম্বিনেশন অলরেডি আছে। সো আমরা অ্যাডবেস কি করতে পারি, যে ঠিক আছে আমি একটু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করি, এটাকে কাট করে নিয়ে এই পাশে দিয়ে দিলাম। সে দেখছে ও আচ্ছা এখন স্ট্রিং, ইন্টিজার, ইন্টিজার ক্যারেক্টার এই টাইপের নাই আটা। বুঝতে পেরেছেন? তাহলে আমি আর কাউন্ট বলেন। স্যার এই যে অ্যারেঞ্জমেন্ট অফ প্যারামিটার আর অ্যারেঞ্জমেন্ট অফ ডেটা টাইপ, এই যে ডিফারেন্সটা বললেন স্যার, এটা তো স্যার খুব মানে সূক্ষ্ম জিনিস, এগুলো একেবারেই স্যার মনে থাকে না বা বুঝতেও খুব কষ্ট হয়। কারণ এই যে ইন্টিজার দুইটা পাশাপাশি থাকলে এজ আর হেড চেঞ্জ করে কোনো লাভ নাই। এই জিনিসটা তো স্যার আপনি বলে দিলেন ক্লিয়ার যে এটা ডেটা টাইপ অ্যারেঞ্জমেন্ট হিসাব করবে। এটা তো হ্যাঁ। স্যার মানে 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 কি এটা আমি তো বলে দিলাম, বুঝতে কষ্ট হয়েছে কিনা? না বুঝতে কষ্ট হয় না, আমি বললাম যে এই সূক্ষ্ম জিনিসটা আমি জানতে পারলাম এই মাত্র আপনার কাছে স্যার। আগে হিসাব করতাম আমি প্যারামিটার স্যার। সে তাহলে কি দাঁড়ালো, নাম্বার অফ প্যারামিটারস। হ্যাঁ, নাম্বার অফ প্যারামিটারস। আবার মানে একটা প্যারামিটার দিয়ে যেমন এটা ক্যারেক্টার দিয়ে করেছি, একটা প্যারামিটার দিয়ে এখানে যেমন সরি দুটো প্যারামিটার আছে, আমি ইচ্ছা করলে আর একটা প্যারামিটার ইউজ করে করতে পারি, যেমন আমি শুধুমাত্র এজ দিয়ে করব, হ্যাঁ, বা শুধুমাত্র নেম দিয়ে করব। আমি বললাম যে ওকে শুধুমাত্র নেম দিয়ে একটা করি একটা, হ্যাঁ, যেখানে এজ দরকার নাই। আবার এখানে বললাম যে শুধু নেম এজ দিয়ে করব একটা, যেখানে নেম দরকার নাই। তারপর আমরা আমরা বললাম যে শুধু এই যে জেন্ডার দিয়ে একটা করেছি, হ্যাঁ, কিন্তু হাইট দিয়ে একটা পারবেন না। আমি বললাম যে ওকে এটা কপি করি আর একটা দিয়ে বললাম যে এটা হাইট, হ্যাঁ, দিয়ে এখানে বলে দিলাম দিস ইজ হাইট। ও নিচ্ছে না, আপনি যত দেন ও কিন্তু ওই ওই সিগনেচার বলছে যে অলরেডি এই সিগনেচার অলরেডি আছে। সে বলছে এই সিগনেচার অলরেডি আছে। আপনি বলবেন এজ এর জন্য আমি একটা করছি, হাইটের জন্য করবো না, মানে পারবেন না, কারণ ইন্টিজার একবার আছে এখানে। সো এখানে কি নাম দিচ্ছেন এটা বড় ব্যাপার না। তার মানে এই সিগনেচারটা ও দেখে অ্যাকচুয়ালি এই ভেরিয়েবলের নাম না, ইন্টিজার দিয়ে একটা ইন্টিজার দিয়ে একবার হয়েছে, এখানে আবার একটা ইন্টিজার দিয়ে করছেন, এটা ডুপ্লিকেট। সো এটা হবে না এই জন্য। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। সো আপনারা প্র্যাকটিস করার সময় যতগুলা পারেন আপনারা কনস্ট্রাক্টর বানাবেন। বানাতে গেলে ওই হাত পেকে যাবে আস্তে আস্তে, যে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে এতগুলা কনস্ট্রাক্টর দিয়ে আমি কেন করব? এতগুলা কনস্ট্রাক্টর দিয়ে সুবিধা হচ্ছে আমার যে কোনোটা যখন তখন যেন ইউজ করতে পারি, যাতে করে আমি যেন কোনো জায়গায় আটকে না যায় যে ওই চারটা করছি বলে চারটা ছাড়ার উপায় নাই। ইভেন আমি যদি এইটা দিই তাহলে কনস্ট্রাক্টর ছাড়াই হয়ে যাবে। তাহলে কনস্ট্রাক্টর ছাড়াই যদি হয়ে যায় তাহলে কোনো ইনিশিয়ালাইজ হচ্ছে না। হ্যাঁ, অ্যাটলিস্ট ইনিশিয়ালাইজ হচ্ছে না, মানে আমি কোনো কিছু ভ্যালুই দিই নাই। হ্যাঁ, তো তো এরকম যদি কোনো কিছু করতে চাই তো শুধুমাত্র ডিফল্ট করতে পারি। আর যদি কোনো ক্লাসের কনস্ট্রাক্টরই আমরা না কল করি, মানে ইউজ মানে তৈরি না করি, তাহলে যখন আমি এই ইয়ে তৈরি করতে যাব, যখন আমি কি বলে অবজেক্ট তৈরি করতে যাব, তখন কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার ছাড়া করবেন যখন, তখন অ্যাকচুয়ালি ও ইমপ্লিসিটলি আমরা না বানালেও জেভিএম মানে জাভা ভার্চুয়াল মেশিন সে কি করে কি এই কনস্ট্রাক্টরটা বানিয়ে রেখে দেয়। আপনি ডেভেলপার যদি নাও তৈরি করে তারপরেও একটা কনস্ট্রাক্টর বানিয়ে রেখে দেয়, তবে সেইখানে এরকম কোনো কিছু থাকে না। বুঝতে পেরেছেন? এরকম কোনো কিছু থাকে না, জাস্ট ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর তার এভাবে মানে রেখে স্যার দেয়। ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমরা না বানালেও চলবে এরকম কিছু স্যার? হ্যাঁ, না বানালেও আপনি, তবে ডিফল্ট কনস্ট্রাক্টর যদি না বানিয়ে অন্য কনস্ট্রাক্টর বানান তাহলে কিন্তু অটোমেটিক এটা হবে না। ও যখন আচ্ছা। যখন কম্পাইলার দেখে যে কনস্ট্রাক্টর একটাও নাই, তখন সে নিজ দায়িত্বে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে নেয়। কিন্তু যখন দেখে যে অলরেডি কনস্ট্রাক্টর আছে তখন কিন্তু ডিফল্টটা বানাবে না, অটোমেটিক বানাবে না। ফর এক্সাম্পল আমি
সব কনস্ট্রাক্টর বাদ দিয়ে দিই, এখন আমি শুধু রাখবো হচ্ছে নেম অ্যান্ড এইজ। হ্যাঁ, এগুলো সব বাদ দিয়ে দিই, একেবারে এত শেষ। সো আমি বললাম যে প্রথম যেটা তৈরি করেছিলাম ওই যে এই 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 হ্যাঁ, ওকে, আমাদের এটা ছিল নেম অ্যান্ড এইজ। একটা হচ্ছে এখানে কল করি, অসুবিধা নাই। নেম এজ কি ছিল আমাদের? না, একটা ছিল নাকি? হ্যাঁ, নেম অ্যান্ড এইজ ছিল। তো আমরা এখানে নেম আর কমা দিয়ে বললাম এইজ। ওকে, সুন্দর। তার মানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে আর একটা হচ্ছে দুটা প্যারামিটারের কনস্ট্রাক্টর আছে, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি না? জি পাচ্ছি স্যার। তো? এখন যদি এইটা বাদ দিয়ে দিই, তখন বলবে এই তুমি এটা কি করলা, এখন তো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই তোমার, তাই না? এখন বাট আমরা যদি এইটাকেও বাদ দিই, সে বলবে এই তুমি এটা কই পাইলা, এরা কিছু বলছে না কিন্তু, দেখেন, বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, আমরা তো কোনো কনস্ট্রাক্টরই নাই আমাদের এখন, শেষ। তাহলে কি বলছে, তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর যদি নাও থাকে তাহলে সে ইমপ্লিসিটলি জাভা এই কনস্ট্রাক্টরটা বানিয়ে রাখে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার, কিন্তু এত ডিটেলস বলার জন্য বোঝাটা ইজি হইলো স্যার। কারণ ডিফল্ট কনস্ট্রাক্টর না থাকলে কেউ কোনো কনস্ট্রাক্টর না থাকলে ডিফল্ট কনস্ট্রাক্টর বানাবে, আর থাকলে সেটা আর বানাবে না, বানাবে না স্যার। আর বানাবে না। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার কিনা আদিল? জি জি স্যার। ওকে, তারপরে যদি কোনো বুকের ভেতর কষ্ট থাকে বলবেন, হ্যাঁ, জি জি স্যার। আর একটু সহজ করার চেষ্টা করব জি আমি। স্যার। এখন আপনার যে প্রশ্ন ছিল যে কিভাবে অটোমেটিক তৈরি হলো, না? অটোমেটিক তৈরি করার জন্য কিছু না, এখানে রাইট বাটন ক্লিক করবেন, স্যার পাইছি, স্যার পাইছি এটা। হ্যাঁ, সোর্সে যাবেন, জি গিয়ে জেনারেট, হ্যাঁ, কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস, জি স্যার। এটা ক্লিক করি, তাহলে আপনাকে অপশন দেবে জি। যে আপনি কি কি দিয়ে করতে চান। হুম। সো আপনি ইচ্ছা করলে প্রথমে শুধু সবগুলা ডিসিলেক্ট করে দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিসটা, যেমন ধরেন নেম দিয়ে করতে চাই, ওকে ফাইন, হ্যাঁ, বা কিছু না দিয়ে যদি করতে চাই এরকম, তাহলে তুলে দেন, দেওয়ার পরে এটা দেন, দেখেন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, না এটা হচ্ছে না। এটা কখন হবে, যখন হচ্ছে মনে হয় কনস্ট্রাক্টর একবার একটা বানানো হবে তখন ডিফল্টটা হয়। আচ্ছা আচ্ছা। বলছে খামাখা তুমি ডিফল্ট কনস্ট্রাক্টর বানাবা কেন, তো ওইটা তো দায়িত্ব নিয়ে বসে আছে এরা, জেভিএম। জি। এই যে এখন কি হলো, ও আচ্ছা, নিচে হচ্ছে। জি স্যার, নিচে হচ্ছে। আচ্ছা, এই যে বানাই ফেলেছে অলরেডি। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, এই সমস্ত বাদ দিয়ে, এই সব মেথড বাদ দেবো আমি এখন, বাদ দিয়ে আমরা এখান থেকে শুরু করব। সো আমরা এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর, আমরা আমরা কিন্তু কোড টাইপ করে লিখবো কম, মানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। সো আমরা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করি, এই উপরে চলে এসছে, শয়তান না খালি একবার এদিক ওদিক জায়গা না। আচ্ছা, আমরা দিলাম এখানে, হুম, আচ্ছা, বাট সে কিন্তু একটা পার্স সুপার নামে নিয়ে নিয়েছে, এখন আমরা আলোচনা করবো না, এটা বাদ। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টর খালি দিছে, ওকে ফাইন। আমরা এবার আরেকটা জেনারেট করব এবং সেখানে বলে দেব শুধুমাত্র নেম দিয়ে, হয়ে গেল নেম, সুপারটা বাদ দিই। সো আমরা এরকম করে কত রকমের বানাতে পারি। অবশ্য অটোমেটিক গুলা পর পর সিকোয়েন্স ঠিক রাখে, এই জন্য হয়তো সবগুলা অটোমেটিক বানাতে পারবে না, পরে কপি পেস্ট করে করতে হয়। সো আমরা এখন এইজ পর্যন্ত দিই, এই যে এটা দিলাম। সো আমরা যদি এখন মনে করেন যে আরেকটা চালাকি করে পরে আমরা বলবো একটা কনস্ট্রাক্টর বানাই, ও কি করে দেখি, এমন কনস্ট্রাক্টর
যে নেম নেব আর হাইট নেব। তার মানে কি নেম স্ট্রিং আর হাইট ইন্টিজার অলরেডি আছে না? দেখি সে কি করে এবার। এখানে বলছে দ্য কনস্ট্রাক্টর টু বি ক্রিয়েটেড ইজ পসিবলি ডুপ্লিকেট। ও আগে থেকে বুঝে গেছে, বুঝতে পেরেছেন? জি। তার মানে এখন যদি ক্রিয়েট করি, সে বলছে যে না তুমি এরকম করতে পারো না। ঠিক আছে, বানাই দিছে কিন্তু সে বলছে না এটা হবে না। সো আমরা কি করতে পারি, আমরা হয়তো তিনটা দিয়ে করতে পারি, জেন্ডার বাদ দিয়ে, নেম হাইট এগুলো দিয়ে। আমরা চারটা দিয়ে করতে পারি। সো এই হচ্ছে মোটামুটি ধরেন আমরা কনস্ট্রাক্টর বানালাম এবং যখন যতটা দরকার আমি ততটা ব্যবহার করব। এখন দেখেন সে, আচ্ছা শো ডিটেলস নাই আমার, কোনো সমস্যা নাই। আচ্ছা, এভাবে আমি করলাম। শো ডিটেলস এর পরিবর্তে আমি একটা কাজ করে দেব, আমরা ব্যাখ্যা করব পরে। এখানে এই যে অটোমেটিক জেনারেট করব, বাট এখানে একটা টু স্ট্রিং আছে, দেখেন জেনারেট টু স্ট্রিং। টু স্ট্রিং এর সব ফিল্ড গুলাই আমি এখানে সিলেক্ট করে নেব, নিয়ে জেনারেট করে দেব। সে প্রত্যেকটা ফিল্ডের ভ্যালু দিয়ে সুন্দর মতো করে সে বানিয়ে রেখে দিচ্ছে। সো ওভাররাইড আমরা পরে বলবো, এখন না। একটা ফাংশন অটোমেটিক তৈরি হয়েছে, বাট এটার নাম হচ্ছে টু স্ট্রিং এবং এটা রিটার্ন করবে হচ্ছে এটা কি রিটার্ন করবে, স্ট্রিং টাইপের জিনিস রিটার্ন করবে, স্ট্রিং রিটার্ন করবে। এবং যেখানে আমার এই যে ক্লাসের পার্সনের স্ট্রাকচারটা, মানে হচ্ছে পার্সনের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ এর ভ্যালু গুলো এখানে শো করবে সুন্দর করে, যেটা আমরা শো ডিটেলস এর মধ্যে বলছিলাম না। সো এখন আমরা কি করব, সিসো করে বলে দিলাম, এখানে একটু বললে হবে, এখানে আমরা বলে দেব তাহলে এখন যদি আমি এটাকে কল করি, মজার ব্যাপার দেখেন কি হবে। প্রথমটা বলছে নাম নাই, তার বয়স হচ্ছে 0, কারণ ইন্টিজারের ভ্যালু বাই ডিফল্ট 0 হয়। হাইটও 0, জেন্ডার কিছু নাই। জেন্ডার নাই কেন, সে নালও বলছে না, কিছু নাই, মানে হচ্ছে যেহেতু ক্যারেক্টার টাইপ তো এই জন্য সে নাল বলতে পারবে না, এই জন্য। সো আমরা একটা কাজ করি, এটাকে ক্যারেক্টার না দিয়ে আমরা স্ট্রিং করে দিই, হয়ে গেল। ক্যারেক্টার না দিয়ে আমরা বলে দিই স্ট্রিং, স্ট্রিং বলে দিলাম, কিন্তু এখানে সমস্যা পড়ে যাবে। এই যে ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ, আর সমস্যা নাই। তো এখন যদি আমি এটা রান করি তাহলে নাল দেখাচ্ছি, জেন্ডার আমি বসাইনি কারো জন্য, আমি স্বামীর নাম দিই নাই, কিছু দিই নাই। একটা অবজেক্ট যদিও নাম দিয়েছিলাম স্বামী, কিন্তু কিছু দিই নাই। পার্সনে আদিল নাম দিয়েছি, বয়স 0ই দিয়েছিলাম হয়তোবা, এবং বাদ বাকিগুলা হচ্ছে কিছু দিই নাই। কিন্তু আমি যদি এখন বলতাম যে ওকে হাইট হচ্ছে ধরেন কত 5, তারপরে ইয়েটা হচ্ছে জেন্ডার হচ্ছে এম, যখন এটা আমি কল করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি এখন সব ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে দেখেন, এখানে আরেকটা জিনিস দেখায় যে সেটা স্বামী বা আদিলকে প্রিন্ট করলেই কিন্তু সে টু স্ট্রিং কে প্রিন্ট করে দিচ্ছে। আমি কোন একটা মেথডকে কল করার জন্য এই যে ডট দিয়ে টু স্ট্রিং কল করে উচিত ছিল, তাই না? কিন্তু আসলে এইটাও যা, না বললেও তাই। এটা হচ্ছে একটা বিউটি অফ অবজেক্ট ওরিয়েন্টেশন। আমি যদি কোনো অবজেক্টের, যদি ক্লাসের ভিতরে টু স্ট্রিং নামে কোনো মেথড থাকে, তাহলে অটোমেটিক্যালি আমি অবজেক্ট প্রিন্ট করলে তার এটাই প্রিন্ট হয়। কিন্তু আমি যদি এটাকে বন্ধ রাখি, তাহলে সে কি করবে বলেন তো, কি করবে? সরি,
আমি আদিল প্রিন্ট করলাম আর স্বামী প্রিন্ট করছি, দেখেন কি করে, সে একটা আইডি জেনারেট করে দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে অবজেক্টের ইউনিক আইডি। এটা সে বলতেছে যে পার্সন ক্লাসের একটা অবজেক্ট যার আইডি হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। তার মানে এ হচ্ছে তার ন্যাশনাল আইডিটা বলে দিছে, কিন্তু যখনই আমি টু স্ট্রিং দিচ্ছি তখন কিন্তু সে আপনার দেখাই দিচ্ছে যে আমার এটা ওই টু স্ট্রিংটাকে অটোমেটিক কল হয়ে যাচ্ছে, আমি কিন্তু না বললেও কল হয়ে যাচ্ছে। বাট আমি যদি ইমপ্লিসিটলি এই জিনিসটাকে টু স্ট্রিং না দিয়ে অন্য কিছু যদি করতাম, সেম মেথডে শো ডিটেলস বলে দিতাম, ওভাররাইড বলতাম না, না দিয়ে বলতাম যে শো ডিটেলস, তাহলে আমি এখন যদি এটাকে প্রিন্ট করি ও দেখাবে না, ওই আইডি দেখাবে। কিন্তু আমি যদি বলতাম স্বামী ডট শো ডিটেলস, তাহলে কিন্তু স্বামীটা ওইটাকেই কল করে দিচ্ছে, তাই না? ইটস নাথিং বাট স্ট্রিং রিটার্ন করছে, তাই দেখাচ্ছে। কিন্তু এই যে পার্সনের টু স্ট্রিং যেটা আমাদের এখানে দিছিল, স্ট্রিং যেটাকে কল করলে, এখন আমি শুধু শো ডিটেলস এখন নাই, এটাকে কল করা লাগে না। কোনো মেথডকে টু স্ট্রিংকে কল করা লাগে না, ইমপ্লিসিটলি কল হয়। তার মানে আমরা দুইটা ইমপ্লিসিটলি কল হওয়া দেখলাম, একটা হচ্ছে কনস্ট্রাক্টর একবার কল হচ্ছে, আর হচ্ছে টু স্ট্রিং একবার কল হচ্ছে, তাই না? তবে কনস্ট্রাক্টর একবারই কল হয়, এই সামি ডট পার্সন আর বলা যাবে না, সামি ডট আমরা যদি বলি পার্সন, এই মেথডটা এইভাবে কল করা, পার্সন বানানো ভুল করছে, সে বলছে না তুমি এটা কি করলে, এটা তো হচ্ছে বলছে দ্য মেথড পার্সন ইজ আনডিফাইন্ড, বলছে এরকম নামে কোনো মেথডই আমি চিনি না। তাহলে আমি শো ডিটেলস বললে তো ঠিকই পাচ্ছিল, কিন্তু এরম নামে যে ফাংশন আছে সেই ফাংশনটা কিন্তু চিনে না সে, বিকজ হ্যাঁ এটা কিন্তু ফাংশন একটা ডিফল্ট একটা আছে, এই যে আছে, আমরা এখানে আপাতত এরম লিখে দিই, এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, এটি কিন্তু এভাবে কল করা যায় না। তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল কাইন্ড অফ মেথড, যেটাকে অটোমেটিক্যালি ইনভোকড হয় যখন আমি কোনো অবজেক্ট তৈরি করতে যাই, আর অবজেক্ট তৈরি করার সিনট্যাক্স হচ্ছে নিউ দিয়ে ওই কনস্ট্রাক্টর কল করতে হয়। বাট সরাসরি এরকম ডট দিয়ে এরকম কনস্ট্রাক্টরকে কল করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, স্যার ডট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে কি স্যার অবজেক্ট ডট দিয়ে যে ডট কল। না অবজেক্ট তো হচ্ছে স্বামী, আচ্ছা স্বামী হচ্ছে অবজেক্ট, কিন্তু মেথডটা আমি স্বামী, আমি যদি আর একটা মেথড বানাই রাখি এখানে, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এখানে একটা মেথড বানাতে চাচ্ছি, সেটা পাবলিক, হ্যাঁ, বললাম ভয়েড, দেন আমরা বললাম ডিসপ্লে, ডিসপ্লে নামে একটা মেথড কল করলাম, যেখানে সে শিশু করে দেবে হচ্ছে আমার তাকে ধরেন দিস ডট টু স্ট্রিং কে কল করে দেবে, হ্যাঁ, আর কিছু না। তার মানে এটা সে এখানে প্রিন্ট করে দেবে। দেখেন আমি যদি এখানে বলতাম যে এটা প্রিন্টও হলো, আবার আমি যদি বলতাম যে স্বামী ডট ডিসপ্লে, হ্যাঁ, তাহলে ডিসপ্লে মেথডটা সে কল করতে পারছে, তাই না? যেহেতু কোনো লাল দাগ নাই, কিন্তু আমি এটা কি কল করতে পারবো, ডট পার্সন নামে যে মেথড আছে এটা কল করতে পারছি না। বলবে যে তুমি এইভাবে কনস্ট্রাক্টর মেথডকে কখনোই এইভাবে, হ্যাঁ, এক্সপ্লিসিটলি কল করা যায় না। যদি এটা হতো তাহলে বারবার কনস্ট্রাক্টর কল করতো না মানুষ, তাই না? যেমন আমি এই ডিসপ্লেটাকে
বারবার আমি কল করতে পারি। ওরকম আমি কনস্ট্রাক্টর বারবার কল করব, তার মানে একটা বাড়ি তৈরি করার পর আবার আবার ওর উপরে বাড়ি তৈরি করব সেম বাড়িটাকেই? হবে না। কনস্ট্রাক্টর is totally called implicitly or automatically when the object is created using new reserve word বা keyword। ঠিক আছে? স্যার বুঝছি। আরেকটা জিনিস, আমার একটা প্রশ্ন স্যার, যে আমি যখন একটা প্রোগ্রাম একটা কোডিং করব স্যার, তখন আমি কনস্ট্রাক্টর কয়টা করব? আমার পাঁচটা ফিল্ড আছে বা প্রপার্টি আছে, প্যারামিটার আছে। এখন আমি আমি জানি না কয়টা আমার ইউজ হবে। কথার কথা, সেক্ষেত্রে আমি কনস্ট্রাক্টর কি, মানে বেস্ট প্র্যাকটিসটা কি সবগুলোর জন্য কনস্ট্রাক্টর তৈরি করা, না কোনটা, কি কি করা উচিত স্যার সেক্ষেত্রে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড গুলার কনস্ট্রাক্টর মাস্ট করতে হবে আপনাকে আগে। ম্যান্ডেটরি ফিল্ড কোনটা? এখানে তো ম্যান্ডেটরি বলার কোনো রাস্তা নাই, তাই না? সো আপনি ধরে নেন যে আমার দুইটা হচ্ছে ম্যান্ডেটরি, একটা হচ্ছে নাম আর তার জেন্ডার, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে? তাহলে এই দুটা দিয়ে একটা কনস্ট্রাক্টর বানায় রাখেন। আর ম্যান্ডেটরি যেহেতু বলছি, তো এটা একটা রিকোয়ার্ড ফিল্ড ধরলাম, তার মানে এই দুইটা প্রত্যেকটা কনস্ট্রাক্টরের ভিতরে থাকা উচিত। বাদ বাকি একটা কনস্ট্রাক্টর করলেন নেম জেন্ডার, আরেকটা কনস্ট্রাক্টর করলেন নেম জেন্ডার এজ হাইট। হ্যাঁ, আমি জেন্ডারটাকে আগে দিই, কারণ জেন্ডার জন্মানোর সময় জেন্ডার নিয়ে জন্মায়। জেন্ডার নিয়ে জন্মায়, কিন্তু এজ নিয়েও জন্মায়, যদিও এজটা হচ্ছে ডিফল্ট 0 থাকে। বাট হাইটটা অ্যাকচুয়ালি হাইট নিয়েও জন্মায়, তাই না? কিন্তু আমি তো ধরলাম, সেট করলাম না। হ্যাঁ, ধরেন একটা অ্যাড্রেস আছে পাইথন, এই পার্সনের হচ্ছে একটা অ্যাড্রেস আছে, বললাম এসটি স্ট্রিং অ্যাড্রেস। অ্যাড্রেস একটা ফিল্ড আছে, তো অ্যাড্রেস হয়তো তার নাই, জন্মানোর সাথে সাথে তার কোনো অ্যাড্রেস নেই। সো ম্যান্ডেটরি ফিল্ড গুলা নিয়ে আসলে কনস্ট্রাক্টর বানানো উচিত। এরপরে হচ্ছে অপশনাল গুলাও আমরা, এখন ম্যান্ডেটরি ফিল্ড কোনগুলো হবে? ধরেন ডেটাবেজে আপনি একটা টেবিল বানিয়ে রেখেছেন যার নাম হচ্ছে পার্সন, সেই টেবিলের ভিতরে নট নাল ফিল্ড যেগুলা, সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড। নট নাল ফিল্ড গুলা যেহেতু আমাকে এটা ছাড়া একটা রেকর্ড ইনসার্ট করা যায় না, তারপর যেহেতু রেকর্ড ইনসার্ট করা যাবে না, সেই ক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে কি করব? তাহলে নট নাল ফিল্ড গুলা দিয়ে অ্যাটলিস্ট কনস্ট্রাক্টর বানানো থাকতেই হবে, যাতে করে কেউ অবজেক্ট তৈরি করতে গেলে যেন এই ডাটাগুলা দিয়েই করতে বাধ্য হয় সে। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এছাড়া যত রকমের কম্বিনেশন হোক না কেন, ওই ম্যান্ডেটরি ফিল্ড গুলা রেখে তারপরে হচ্ছে অন্যগুলা দেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা কনস্ট্রাক্টর ব্যাপারটাকে আমি দেখালাম। আপনার যদি কনস্ট্রাক্টর বিষয়ে কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আমি একটু রান করে দেখাইনি এখনো এটাকে। যখন আমি এটাকে রান করতে যাচ্ছি, সে বলছে দেখেন ডিফল্ট কনস্ট্রাক্টর আবার অটোমেটিক কল হয়েছে, বিকজ এটা লিখে রাখছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টর। কখন কল হলো? অ্যাকচুয়ালি এখান থেকে কল হয়েছে। হ্যাঁ, লাইন নাম্বার 8 এই ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে, কারণ কোনো প্যারামিটার নেই। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে টু স্ট্রিং কে আসলে প্রিন্ট করেছে, অতএব এটা হচ্ছে টু স্ট্রিং কে, দ্বিতীয় লাইনটা হচ্ছে টু স্ট্রিং কে প্রিন্ট করেছে। তৃতীয় লাইন বলছে ডিসপ্লে কে কল করেছে, তো ডিসপ্লের ভিতরে কি আছে? টু স্ট্রিং কে কল করে দিছে আমি। সো দিস ডিসপ্লের ভিতরে টু স্ট্রিং আছে বলে টু স্ট্রিং মেথডকে আবার কল করেছে। সো আমরা দেখি যে 3 বার, তার মানে এখানে আরেকবার ডিসপ্লে কে কল করেছে, এবার আবার প্রিন্ট করেছে। এরপর আসছে হচ্ছে যখনই এই কনস্ট্রাক্টর ভিতরে আদিল, তারপরে হচ্ছে তার এইজ হাইট এবং ইয়ে দিয়ে দিছে, জেন্ডার দিয়ে দিছি, এই জন্য সে
আদিল ডট বলে আমি কিছু লিখি না, তার মানে টু স্ট্রিং কে কল করছে। বুঝতে পারছেন? টু স্ট্রিং কে কল করে বসে আছে। ঠিক আছে? স্যার এখানে একটা প্রশ্ন আছে স্যার। সেটা হচ্ছে স্যার ধরেন আমাদের ৪ টা প্যারামিটার আছে। আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল একটা ডাটা দিয়ে আমরা কনস্ট্রাকশন তৈরি করলাম। হুম। এখন মেইন মেথডে যে আমরা যদি কেউ ধরেন সাপোজ ভুল করে ২ টা ডাটা ইনপুট দিয়ে কল করে তখন কি সে কি আসবে কিনা? আপনি বললেন কয়টা কনস্ট্রাক্টর আছে? মানে কয়টা প্যারামিটার? ৪ টা প্যারামিটার আছে। আমরা কনস্ট্রাক্টর সিঙ্গেল করে ডিফাইন করে আমরা কনস্ট্রাক্টর তৈরি করলাম। মানে নেমের জন্য একটা, এজের জন্য হুম, একটা, হাইটের জন্য একটা। বাট হুম। মেইন বডিতে ধরেন আদিল ২ টা এজ, হাইট একসাথে কল করে বসলো। তখন কি আসবে কিনা? দুইটা বলতে আমি একটা এক্সাম্পল দেখি আমরা এরকম করে। যে ধরলাম এটা আদিল আর একটা ওয়ান, আবার এটাকে নাম দিলাম হচ্ছে ফাহিম। জি স্যার। ফাহিমের কি করবো বলেন? মানে ফাহিম আপনি দুইটা ধরলাম, আপনার দুইটা, ঠিক আছে? জি, দুইটা। জি। আর ফাহিমের কি করবো? বলেন, এবার প্রশ্নটা বলেন। না মানে আমার কথাটা হচ্ছে স্যার, আমরা হ্যাঁ। যখন কনস্ট্রাকশন তৈরি করছি তখন আ মানে এজ, নেম, এজ এরকম করি নাই। আলাদা ভাবে করছি। হুম। আলাদা ভাবেও করা যায়। হ্যাঁ, যদি আলাদা করে এখানে যদি আমি ২ টা একসাথে কল করি তাহলে আসবে কিনা? এ ও, দুইটা একসাথে কল করা, তার মানে জি, হচ্ছে জি। কনস্ট্রাক্টর ও এখানেই দুইবার কল করা। না স্যার এখানে যেমন আ আদিল এবং আমরা এজটা কল করছি। নেম এবং এজ কল করছি। কিন্তু হ্যাঁ। আমরা কনস্ট্রাক্টরে নেম, এজ একসাথে বানাই নাই। সিঙ্গেল করছি। ও মানে নেম আর এজ একসাথে বানায়নি, শুধু সিঙ্গেল করা আছে। তার মানে জি, জি, এই জি। সিঙ্গেল নেম আছে জি, আর সিঙ্গেল সিঙ্গেল এজ এজ আছে। আছে। জি স্যার। জি। তাহলে কি হবে? জি, তাইলে কি হবে? এটা জানতে চাচ্ছি। ও, তাহলে আপনি যেটা কল করবেন সেটা হবে, আর একটা হবে না। ও আচ্ছা। যেমন এখানে শুধু এজ আছে, হ্যাঁ? জি। তো এটা হচ্ছে নেমের জন্য নেম আর এজ, আর এটা হচ্ছে শুধু এজ আছে। জি। তো সেক্ষেত্রে আমি যখন কল করব যেটা সেটা হবে, অন্যটা হবে না। মানে ১ম টা কাজ করবে। না, প্রথম দিতে বলে না। আমি যদি শুধু আদিল বলতাম তাহলে কোনটা যেত? তাহলে শুধু নেমে চলে যেত। নেমে যেত। জি, ঠিক আছে? এখন আমি আম যদি আদিল এরকম না দিয়ে যদি এরকম দিতাম তাহলে কোনটা কল হতো? এজ আসতো। এই যে আসতো। তো জি, একসাথে দুটো তো পারবেন না আপনি। সেই ক্ষেত্রে আমরা আরেকটা বুদ্ধি শিখব। জি। সেটা হলো যে কনস্ট্রাক্টর চেইনিং বলা হয়, হ্যাঁ? জি। কনস্ট্রাক্টর চেইনিং কি? আমরা এটা অ্যাকচুয়ালি এক্সাম্পলটা এটার সাথে খাপ খাবে না। জি। যে এইজের সাথে এই যে আমি নেম পাঠাইলাম, তাহলে এজের ভ্যালু কে পাঠাবে? আচ্ছা। এজের ভ্যালু কোত্থেকে পাবো আমি? জি। তাই না? তো জি, এজের ভ্যালু আমাকে পেতে হবে কোথাও থেকে। বাট কনস্ট্রাক্ট চেইনিংটা বলা হচ্ছে আমরা আম কোন একটা কনস্ট্রাক্টরের ভিতরে আরেকটা কনস্ট্রাক্টরকে কল করতে পারি। আচ্ছা। হ্যাঁ? যেমন ধরেন আমরা এখানে বললাম যে এই যে কখনো মনে হলো যে আমি একটা কাজ করব, আম নেম এভাবে তো ডিফাইন করা দরকার না। আমার তো অলরেডি কনস্ট্রাক্টর আছে না? এইটাকে কল করে দিই এখানে। নেমটা এভাবে ডিফাইন করব না আমি। তো আমরা কি করতে পারি? ১ম টা হচ্ছে আমরা বলতে পারি দিস, এই যে ব্র্যাকেট দিলে কিন্তু সে একটা ফাংশন হয়ে গেল হচ্ছে। জি। এটা দিস মানে হচ্ছে দ্য কনস্ট্রাক্টর অফ দ্য, এটা মানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে। আচ্ছা। দিস এখানে কিন্তু একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা হচ্ছে অবজেক্টকে মানে ইয়ে করে, ডিনোট করে, আর কিছু না। অবজেক্ট। তো অবজেক্ট যখন আমরা বলছি তখন ওই অবজেক্ট ডট বলে যখন আমি তার কি বলে কোন একটা মেথডকে কল করতে পারি,
ঠিক সিমিলারলি আমি দিস নিজে একটা মেথড, তাহলে সেটা হবে কনস্ট্রাক্টর মেথড। জি তো এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করে বসে থাকবে সে। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে এটা। হুম। তো আমি যদি এর ভিতরে বলে দিতাম যে নেম, তাহলে কি হতো? নেমকে কল করছি। হ্যাঁ, না নেমকে কল না, নেম প্যারামিটারে ভ্যালু পাঠিয়ে দিচ্ছে। জি 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 ভ্যালু পাঠিয়ে দিলে দিসটা কোথায় যাবে? কোন কোন কনস্ট্রাক্টরের কাছে যাবে? সিঙ্গেল নেম যেটা। হ্যাঁ, না সে দেখবে যে এ তো স্ট্রিং, জি জি তাহলে জি। স্ট্রিং টাইপের কি আছে তার কাছে যাবে, এবং আর কোনো প্যারামিটার নাই। সে বলছে একটাই প্যারামিটার। সো এটা যদি ক্লিক করি আমরা হুম। এখানে আসছে, তার মানে ও আসলে এটারে কল করছে। কিন্তু জি। আমি যদি এইভাবে দিতাম, ধরেন এটা দিলাম হচ্ছে এজ, তাহলে কোনটা কল হতো? তবে স্যার এজের কল হইতেছে। তার মানে এই যে কলটা সেটা কল হতো। জি আর আমি যদি বলতাম ওকে তুমি এক কাজ করো যে নেম কমা এজ দিয়ে দাও, জি তাহলে এজটা আর এখানে দরকার নেই। তাহলে কি হবে, যখনই এখানে আসবে সে আগে এই লাইনটা এক্সিকিউট করবে। এটা করতে গিয়ে কি করবে, সে দুইটা নেম এজ হ্যাঁ পাস করে দিয়েছে, এরকম একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো এখানে অলরেডি মনে হয় আছে, নাহলে ভুল দেখা, এই যে নেম অ্যান্ড এজ স্যার আপাতত। আমার বলো, প্রশ্ন স্যার এইখানেই, আমি এই যে নেম আর এজ কনস্ট্রাক্টর যদি না তৈরি করতাম তখন মানে তখন হতো এই না। কল করতে পারতো না। না না তাহলে তো হতো না। যেমন নেম আর এজ যদি আমি বন্ধ করে দিই, তাহলে ও জি বলবে যে এরকম তো কনস্ট্রাক্টর আমি চিনি জি না। জি, বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রোগ্রামিং নিয়ে যদি খেলতে না পারেন তাহলে প্রোগ্রামার হতে পারবেন না। জি জি জি। খেলতে হবে, হুম। ভুল হোক আর যাই হোক, এটা নিয়ে খেলতে হবে। তাহলে কি হলো, কনস্ট্রাক্টর চেইন কেন বললো যে একটা কনস্ট্রাক্টর ভিতরে অন্য কনস্ট্রাক্টরকে কল করা যায়। জি এখন এই যে এখানে নেম অ্যান্ড এজ আছে, তা আমি ইচ্ছা করলে দিস ডট সরি হ্যাঁ দিস এখানে বলে দিলাম নেম, তাহলে কি হবে, সে এই যে এটাকে কল করবে। জি আর এইখানে যদি আমি বলে দিই দিস, তাহলে সে এইটাকে কল করবে। এখন হুম। বলেন তো এটা যদি আমি রান করি এবং এই ইউজিং দিস 3-4 প্যারামিটার, হ্যাঁ এটা যদি আমি ইউজ করি, নেম এই হাইট, হ্যাঁ আমি জেন্ডার দিই না, তার মানে হচ্ছে 3টা, তাহলে কি হবে আসলে? স্যার এখানে জেন্ডার তো আইডেন্টিফাই করা আছে। আচ্ছা জেন্ডার করা। হ্যাঁ আমি দিলাম না আসলে, মানে জাস্ট ফর সেক অফ লার্নিং, হ্যাঁ জি জি এই জি। মেথডটাকে কল করছে না। হুম, কি বললাম? স্যার একই আসবে স্যার, মানে আগের সিম্পল। হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি যখন কিভাবে আসবে এটাকে যখন আমি ক্লিক করব তাহলে বোঝা যাবে যে কোনটায় কল হবে। এটা কল হয়েছে। জি জি এখন এরপরে কি এখানে কল হবে? জি জি আসলে এখানে জি এরপর দেখছি আবার নেম দিয়ে কল করবে, জি তাই না? তার মানে হচ্ছে কল করতে করতে অ্যাকচুয়ালি যখন আমি এটাতে ক্লিক করব কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। তার মানে আমি যদি এখন এটা রান করি তাহলে কি হবে বলেন তো? এটা বোঝার জন্য আমি এক কাজ করি, সেটা হলো একটা কিছু আমরা লিখে রেখে দেবো, হ্যাঁ সেটা হলো এখানে আমার দিস এটা, এখানে আমরা জাস্ট একটু লিখে দিতে চাই সিসো করে। এখানে আমরা লিখে দেবো হচ্ছে জাস্ট বোঝাতে, ট্রেস করার জন্য, হ্যাঁ আমরা বলে দেবো 1 2 3 3 প্যারামিটার, সেই প্যারামিটার এটা।
এখানে যখন আসলো এ হচ্ছে আমার কাছে 2 প্যারামিটারস। আমরা কি লিখতেছি আমি 2 দিয়ে কেন লিখলাম না? 2 প্যারামিটারস। আর এখানে যখন আমি কল করছি অ্যাকচুয়ালি সে সিঙ্গেল নেম প্যারামিটারস। সো এখানে আমরা বলে দিলাম এটা হচ্ছে প্যারামিটারস। আচ্ছা, আর এখানে যখন আমি ক্লিক করছি তখন বেসিক্যালি ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে বলেন? আমি এইটা বাদ দিয়ে দিই, একটা রাখি। সেক্ষেত্রে আমরা 3টা যে দেওয়া আছে সেটা দিয়ে কাজ করব। বলেন কি হবে? স্যার ওই প্রত্যেকটার ভ্যালুর সাথে একটা করে সিস আউট হবে যে এখান থেকে কল হবে স্যার, আমি যে ফাংশনটাকে, যে কনস্ট্রাক্টরটাকে কল করা হবে। মানে আমি জানতে চাচ্ছি যে এক্সিকিউশনটা কেমন হবে, মানে কোনটা আগে কোনটা পরে হবে। So, প্রথমে 3 প্যারামিটার 2 1 তারপর ডিফল্ট। প্রথমে 3 3 তারপর 2 2। 1 আচ্ছা, আমরা রান করি, লজ্জা পাবেন না। উল্টে বলছে স্যার। পুরাই উল্টা হয়ে গেছে না? জি স্যার। তো অ্যাকচুয়ালি কেন এটা হলো দেখেন, মানে আমি যখন এটাতে ক্লিক করলাম তখন এই মেথডটাকে কল হয়েছে, তাই না? জি। তো সে প্রথমেতেই এখানে চলে গেছে, ও প্রিন্ট করছে তো পরে। ও আচ্ছা। এখানে যখন আসছে সাথে সাথে চলে গেছে উপরে। জি জি, শেষ না হওয়া পর্যন্ত ওই বাকি 2টা লাইন কিন্তু কিছু হয় না। বুঝতে পারছি। এখান থেকে যখন যাচ্ছি এসে দেখলো যে প্রথমেই চলে গেছে, এখানে চলে গেছে, ওখানে নিচের গুলা হয় নাই। জি এখানে যখন আসলো তখন ডিফল্ট কনস্ট্রাক্টর কল করে দিচ্ছে। ঠিক আছে, চেইনটা বোঝা গেছে? চেইন এটা বাই ডিফল্ট সবসময় ডিফল্টটাই আগে প্রিন্ট হবে, রাইট? না না না, আসলে আমি কোনটারে কল করছি প্রথমে, এটাতে আসার আগে ডিফল্টটা প্রথম লাইনে কল হয়েছে, এই জন্য সে এটা। আর আপনার সবসময় মাথায় মানে এটা করতেই হবে যে আপনি প্রথম লাইনে ছাড়া অন্য জায়গায় কল করতে পারবেন না। আপনার যদি মনে হয় নিচের লাইনে করবেন, কনস্ট্রাক্টর শুড বি, এখানে বলবে কি দেখেন মেসেজটা, যে কনস্ট্রাক্টর কল মাস্ট বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন এ কনস্ট্রাক্টর। একটা কনস্ট্রাক্টর ভিতরে অন্য কনস্ট্রাক্টর হবে ফার্স্ট লাইন। এটা যত বড় বিপদ আসুক না কেন এর সামনে প্রথমবার এক্সিকিউশন এখানেই থাকতে হবে, দ্বিতীয় লাইনে আসতে পারবে না। এটা বোঝা গেল? জি স্যার। আমরা অনেক বেশি ফাহিমের হয়তো বিরক্ত লাগছে, বলছে যে এত সহজ জিনিস স্যার কেন এত কথা বলে, এত পেঁচাইতেছে। না স্যার, ওই চেনিংটা বুঝতেছিলাম, বাট আমার কথা হচ্ছে এটা অ্যাপ্লিকেশনটা কোথায়? এত এত কমপ্লিকেটেড তো আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের দরকার হবে না। আম, এটা হচ্ছে রিইউজ অফ ফাংশনস। হ্যাঁ, আমরা একটা কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে অন্য কনস্ট্রাক্টরকে না করতে পারলে হয়তো স্পেশালাইজেশন কোনো ব্যাপার থাকতে পারে, যে কনস্ট্রাক্টরের ভিতরে কিছু প্রোগ্রাম লেখা আছে, সরাসরি আমি যদি কনস্ট্রাক্টর ভিতর দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিই তাহলে হয়তো বা কেউ ভুল ডাটা দিলে চেক দেওয়ার কিছু নাই, আর ওর ভিতরে হয়তো কোড লেখা আছে কনস্ট্রাক্টরের ভিতরে, সেই কোডটাকে আমি আবার সব কনস্ট্রাক্টরের ভিতরে নিয়ে আসবো না। তাহলে আমি যখন যে জায়গাটায় কোড দরকার সেই জায়গাটায় আমি কোড করব। তাহলে আমি ওই কনস্ট্রাক্টরকে কল করলেই যদি ভ্যালু অ্যাসাইন করতে গিয়ে চেক হয়ে যায় তাহলে আমি অ্যাকচুয়ালি ওর ভিতরে চেইনিং করে রাখবো, কনস্ট্রাক্টর চেইনিং। বুঝতে পারছি। বোঝা গেছে? Yes, sir.
ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। বেশি কথা বলে ফেলেছি আজকে। স্যার একটা ছোট প্রশ্ন ছিল বলেন। স্যার, সেটা হলো যে বললেন যে স্যার ডাটাবেজে ম্যান্ডেটরি ফিল্ড গুলা আমরা কনস্ট্রাক্টরে দিতে হবে, মানে বেস্ট প্র্যাকটিস আর কি দিব, এটা ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা হলো আমার, স্যার আমরা কোডিং এ দুইটা অ্যাপ্রোচ ফলো করি, কোড ফার্স্ট, ডিবি ফার্স্ট। এই কোড আমি সবসময় ডিবি ফার্স্টেই কাজ, সবসময় এটা নিয়ে কাজ করছি। একটুখানি দুই এক মিনিটের মধ্যে যদি একটু বলতেন স্যার, জিনিসটা কি আসলে? ডিবি ফার্স্ট মানে হচ্ছে ডাটাবেস ডিজাইন আগে করবেন, জি করার পরে আপনি কোড করবেন যখন, তার মানে অ্যাকর্ডিং টু ডাটাবেস স্পেসিফিকেশন সেখানে আপনাকে এই কোডটা এভাবে করতে হবে। যেমন ডাটাবেস যদি আমি বলি ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে দুইটা, তাহলে আপনাকে এই দুটা এখানে কনস্ট্রাক্টের ভিতর রাখতেই হবে আপনাকে। এটাই তো ভালো, এটাই তো ঠিক, মানে আচ্ছা, নট নেসেসারি যে আপনি এই কোড ফার্স্ট করলে যে হবে না তা না। কোড ফার্স্টের সুবিধা হচ্ছে আপনার টেবিল ডাটাবেস কিছু ক্রিয়েট করা লাগলো না। আপনি যখন রান করে দেবেন অটোমেটিক সে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইওর এন্টিটি স্পেসিফিকেশন। তো এটা হচ্ছে আপনার যখন আমরা আপনাদের এই কোর্সগুলোতে এগুলো নাই, সেটা হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক বা কোন একটা ফ্রেমওয়ার্ক যখন শিখতে যাবেন তখন এগুলো লাগে। বুঝতে পারছি, বুঝতে পারছি স্যার। স্যার জাস্ট জিজ্ঞাসা করার জন্য যে আমাদের তো কোনো এই কোর্সটাতে ফ্রেমওয়ার্কের কোনো সিলেবাস নাই না? না না, এটা হচ্ছে ধরেন জাভা প্রোগ্রামার যে সার্টিফিকেশন সেটাকে কভার করবো আমরা। আচ্ছা আচ্ছা। আপনি কি এটা ফলো আপ কোনো কোর্সে ডিজাইন করছেন যেখানে আমরা হয়তো কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবো বা? না, আছে বাট ওটা এখনো আমার লঞ্চ করার চিন্তা ভাবনা নাই এখন আপাতত, কারণ আপনাদের এই কোর্স শেষ হতে তো আরো কয়েক মাস লেগে যাবে। ওই তো এটা শেষে আর কি। মানে এটা তৈরি করার কোনো বিষয় না আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিক্যালি কাজ যখন আপনি হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার, হ্যাঁ ইনশাল্লাহ সেম টাইম রাইট? সেম টাইম, হ্যাঁ। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আমি একটু আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি, এখনই দেবেন? আপনি যদি ব্যস্ত না থাকেন 2 মিনিট কথা